দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাই পাই রে, ভাই রে ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়া। নমস্কার। একটা কথা প্রথমেই বলে রাখি, আপনারা আজ যে নাটকটি দেখবেন তার গল্পটি কিন্তু অবাস্তব, মানে বাস্তবে এ ঘটনা ঘটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞাসা করব, আপনারা কি মৃত্যুদণ্ডের পক্ষে? আর সে মৃত্যুদণ্ড যদি ফাঁসি হয়? জানি আপনাদের মধ্যে শতকরা 61 জন বলবেন হ্যাঁ, শতকরা 28 জন বলবেন না, এবং শতকরা 11 জন বলবেন জানি না বা ভেবে দেখিনি তো। আপনাদের মধ্যে যে শতকরা 61 জন হ্যাঁ বলবেন তাদের যদি জিজ্ঞাসা করি, আচ্ছা ফাঁসি ব্যাপারটা সম্বন্ধে কোনো ধারণা আছে আপনাদের? মানে ফাঁসি কিভাবে দেয়া হয়? আপনারা না বলবেন। আমি জানি নাই বলবেন আপনারা, কেননা যাদের ফাঁসি হয় তারা পরে এসে বলতে পারেন না যে মশাই আমার এইভাবে ফাঁসি হয়েছিল। তাই বলছিলাম চলুন একটা চান্স নেওয়া যাক। আজ একজনের ফাঁসি হবে, আপনাদের দেখিয়ে নিয়ে আসি। হ্যাঁ, খড়দহের কমণ্ডলের ফাঁসি হবে। আজ থেকে 5 বছর আগে কমণ্ডল তার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করে, এবং এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা আইনের অণু পরমাণু ঘেটে কমণ্ডলকে দোষী সাব্যস্ত করেছেন এবং ওর ফাঁসির হুকুম দিয়েছেন। আজ কমণ্ডলের ফাঁসি হবে। এখন সময় ভোর 3:30। কমণ্ডলকে স্নান করানো হয়েছে। জেলার সাহেব সস্নেহে তাকে জিজ্ঞাসা করলেন সে কি খেতে ভালোবাসে। সবাইকে চমকে দিয়ে সে বলেছে যে সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসে। আরে মশাই, আমি ভাবলাম বেটার ছেলে সারা জীবন কিছু খায়নি, কোথায় সন্দেশ রসগোল্লা খাবে, তাই আমি নিজে গিয়ে বাজার থেকে বাজারে সেরা রসগোল্লা দই নিয়ে এলাম। আর বেটার ছেলে বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। এখন বলুন দেখি এই পান্তা ভাত কোথায় পায়? বলছিলাম কি জেলার সাহেব, এই ভাতে জল ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে মশাই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফাঁসির আসামি, ওকে যদি আমি চিট করেছি গভর্নমেন্ট আমাকে হিট করে দেবে না? একটু আচ্ছা মুশকিলে পড়া গেল। বলছিলাম কি জেলার সাহেব, এই পান্তা ভাত কি খাওয়াতেই হবে? আরে মশাই, খেপেছেন নাকি? ফাঁসির আসামির শেষ ইচ্ছা, ওকে যদি আমি পান্তা ভাত না খাওয়াই গভর্নমেন্ট আবার চাকরি খাবে না। নকল, হয় নকল, বলুন স্যার। এক্ষুনি তুমি আমার কোয়ার্টারে যাও, গিয়ে ম্যাম সাহেবকে বলো বড়বাবু বললেন কালকে ছোট খোকা রাত্রে ন্যাকার করেছিল বলে ভাত খায়নি, ভাতগুলো কি ফেলে দেওয়া হয়েছে? আচ্ছা স্যার। কোথায় যাচ্ছে? শোনো, যদি ম্যাম সাহেব বলেন ভাত ফেলে দেওয়া হয়েছে, তাহলে ম্যাম সাহেবকে বলবেন বড়বাবু বলেছে ছোট ছেলেকে নিয়ে সোজা বাপের বাড়ি চলে যেতে। আর আমি 2-4 দিন পরে চাকরি খুঁজে ওখানে গিয়ে দেখবো। আচ্ছা স্যার। এই দাঁড়াও। আর যদি বলে না ভাত ফেলে দেওয়া হয়নি, ভাতে জল ঢেলে রাখা আছে, তাহলে ম্যাম সাহেবকে একটা থ্যাংক ইউ দিয়ে ওই জল ঢালা ভাত একটা থালায় করে নিয়ে সোজা এখানে আসবে, সঙ্গে 4টে লঙ্কা পোড়া। আচ্ছা স্যার। ঠিক আছে। এই শোনো, যাওয়ার সময় আমার অফিসের টেবিলে দেখো 1 প্যাকেট রসগোল্লা আর 1 ভাঁড় দই আছে, ওইটা ছোট ছেলেকে দিতে বলো, ও যেন খায়। আচ্ছা স্যার। এই দাঁড়াও দাঁড়াও,
ছেলেকে না রসগোল্লাগুলো দিতে বলো, দইটা ঘোল করে রাখতে বলো, আমি গিয়ে বরং খাও। হ্যাঁ, কি হলো দাঁড়িয়ে রইলে যে? না স্যার, যদি আর কিছু বলার থাকে। না না, আর কিছু বলার নেই, তুমি আসতে পারো। আচ্ছা স্যার। এই শোনো, একটু তাড়াতাড়ি আসবে। আচ্ছা স্যার। যাই হোক, অনেক কষ্ট করে জেলা সাহেব কমণ্ডলের শেষ ইচ্ছে অনুযায়ী তাকে পান্তা ভাত খাওয়ালেন। তারপর তাকে নিয়ে আসা হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গা। সেইখানে সরকারি পুরোহিত শ্রী জয়চরণ বাচস্পতি মহাশয় তাকে গীতা পাঠ করে শোনালেন। ও এই এক হয়েছে না, ঠিক 4:55 ঝোলাতে হবে, কিন্তু তখন থেকে বাচস্পতি কি হংচং করে যাচ্ছে। বলছিলাম কি জেলার সাহেব, একটু তাড়া মারুন না। আরে না ডাক্তারবাবু, তারা আমার এটা ঠিক হবে না। দেখছেন না সরকারি পুরোহিত। ও সরকারি পুরোহিত, আরে সরকারি পুরোহিতের দিকে তো আর ঘড়ির কাঁটা ফেলে থাকবে না, সে তো টাইম হলে ফুরুত করে উড়ে যাবে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? কমল, হাই কমল, তোমার সব রেডি তো? ওদিকে হ্যাংম্যান এসেছে? আচ্ছা, এদিকে তো সব রেডি আছে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি মশাই অত্যন্ত অর্বাচীন। দেখছেন একটা মানুষ বড় পায়ে চলে যাচ্ছে, আর আমি তাকে একটু ঠাকুরের নাম করে শোনাচ্ছি। থামুন মশাই, আরে আপনি ওর কানের কাছে ঠাকুরের নাম করছেন কি আমার নামে খিস্তি পাচ্ছেন? আমি দেখতে গেছি। শুনুন, বাজে কথা বলবেন না, যা করার তাড়াতাড়ি করুন। এইবার সবাই মিলে তাকে ফাঁসির মঞ্চের কাছে নিয়ে যায়। তার হাত দুটো পিছন দিকে বাঁধা হয়। তার সমস্ত মুখটা একটা কালো কাপড়ের মুখোশে ঢেকে দেওয়া হয়। জেলা সাহেব কমণ্ডলের অপরাধের পূর্ণ বিবরণ তাকে শুনিয়ে দেন এবং মহামান্য আদালতের যে রায়ের বলে তার মৃত্যুদণ্ড হচ্ছে, সেই রায়ের পূর্ণ বিবরণটি পাঠ করেন। তারপর ফাঁসির দড়িটা তার গলায় পরিয়ে দেওয়া হয়। জেলা সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করে। এইখানেই কমণ্ডলের জীবন শেষ। আমাদের নাটকের শুরু। এবার প্রথমটা শুরু করুন। ডাক্তার হিসেবে মানুষ বাঁচবে কিনা তা হয়তো ঠিক ঠিক সময়ে বলতে পারি না, কিন্তু মানুষ মরে গেছে কিনা সেটা আমি ঠিকই বলতে পারি। আরে হবেই তো, হবেই তো। এই মন্তব্যের সময় তো বাধা বিপত্তি করলে সে কাজ একবারে সফল হয় না। এই একেবারে হয় না মানে? ওকে কি আবার ফাঁসি দিতে হবে নাকি?
কি করবেন স্যার? সরকারি হুকুম বলছে হ্যান্ড বিল দে। তা কখনো সম্ভব? ডক্টর, ইজ ইট রিয়েলি পসিবল? তো আই ডোন্ট রিয়েলি নো। সাধারণত ফাঁসি দেওয়ার পর মানুষের নাড়ি 5-10 মিনিটের মধ্যে থেমে যায়, কিন্তু কিন্তু হি স্টিল অ্যালাইভ। বাবু স্যার। আপনাকে নেওয়ার ব্যবস্থা করুন। জেনারেল সাহেব, ইউ কান্ট মনিটর আস, হি ইজ স্টিল অ্যালাইভ। আর থাকুন মশাই, একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারেন না, আবার আইন দেখাচ্ছেন। কি করা যায় বলো? ও স্যার, কিছু বুঝতে পারছি না। আচ্ছা স্যার, একটা কাজ করলে হয় না? সবাই মিলে হরিণটা আরেকবার লটকিয়ে 3-4 হ্যাঁচকা মারলে। আরে না কমলবাবু, তা আইন আটকাবে। আচ্ছা, আইন আমাদের কি বলছে বলুন তো? আইন বলছে যে যে মানুষটা ফাঁসি হচ্ছে তার হচ্ছে সে মৃত্যুর আগে জেনে যাচ্ছে তার কোন অপরাধে ফাঁসি হচ্ছে, কিন্তু এবারে তো কোনো জ্ঞানই নেই। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ওকে জল টল ছিটিয়ে দিয়ে মন্ত্র পড়িয়ে এই কাজটা একবার প্রথম থেকে করলে কেমন হয়? প্রথম থেকে মানে আবার সেই পান্তা ভাত থেকে? আরে না সাহেব, আবার প্রথম থেকে করার দরকার নেই। তাছাড়া কাজ করুন, কোনো রকম চোখে মুখে জল ছড়া দিয়ে ওর জ্ঞানটাকে ফিরিয়ে আনুন, তারপর ওর সামনে বয়ানটাকে শুনে দিয়ে ব্যাটাকে ফাঁসি কাটে লটকে দিলেই হবে। আমি কি এখানে ঘাস কাটতে এসেছি নাকি? আমার একটা উপরি পাওনা হাতে মারা যাবে না, তা হবে না। আপনারা জলটা ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরিয়ে আনুন, তারপর নয় আমি মন্ত্র পড়িয়ে শুনিয়ে দেবো। দোয়াই মশাই, আপনার ওই অং বং চংমার্কা বোম্বাই মন্ত্র আর বলবেন না। আপনার ওই মন্ত্র শুনে ওর জ্ঞানটা আর ফিরতে চাইছে না। ডাক্তার, দেখুন তো ওর জ্ঞানটা ফিরিয়ে আনা যায় কিনা। আরে ও কি করছে? এমনি করে হেইয়া আর্টিফিশিয়াল হেইয়া রেসপিরেশন হেইয়া বলেও করে হেইয়া সকলে মিলে হেইয়া হাট বন্ধে হেইয়া হাটের রুগী হেইয়া হাটে থাকে হেইয়া সবাই মিলে হেইয়া চালু করে এসে গেছে। হ্যাঁ, এসে গেছে। আর রমজান, রমজান জলদি চলো। এই, একে তোলো, একে তোলো, একে তোলো। এইবার ওকে বলুন যে ও স্ত্রী চাঁপারানীকে গলা টিপে খুন করেছে, তাই ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাবো। আই কমণ্ডল, এই আমার কথা শুনতে পাচ্ছ? আরে কি কিছু বলছেন? হ্যাঁ ভাই, তোমাকেই বলছি। এই তোমার নাম কমণ্ডল ভাই? ওই মনে পড়ছে না তো। পড়বে, ঠিক মনে পড়বে। এই আমার সাথে কথাবার্তা বললেই মনে পড়বে। আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? স্বাস্থ্যসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। দোয়াই মশাই, একটা দিন ফুটকাটা একটু বন্ধ রাখবেন। ডাক্তার, প্লিজ চালিয়ে যান।
ফাঁসি মানে ভাই হ্যাং টিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। এই তোমাকে না আমরা ঝোলাবো। আর এই ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? বেঁচে না থাকা। শুনুন মশাই, আর একটাও যদি কথা বলেছেন না খুব খারাপ হয়ে যাবে। মরা মানে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? বাঁচা মানে বাঁচা, এই যেমন আমরা বেঁচে আছি। আমরা কি বেশি আছি? হ্যাঁ? কি উত্তর দেবে দাও? ও সরি ডাক্তার, নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই যে তুমি বসে আছো, এই কাঠের চেয়ারে বসে আছো। বেটা মাওরা তো মাওরা, অফিস তো অতগুলো ছাই পোকা মারা চেয়ার ছিল, বেটা একটা আনতে পারলি না। বলবে মালুমটা তো বেঁচে আছে কি বলে গেছে। চার্জশিট যাওয়ার মতলব যদি না থাকে চুপ করে থাকো। নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে তুমি দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি ডাক্তার, মানুষের প্রাণ বাঁচাই, মানুষের সেবা করি। আপনি মানুষের বাঁচান? ইউজুয়ালি, মানে সাধারণত। তাহলে একটু আগে আপনি আমাদের মারার কথা বলছিলেন কেন? জেনারেল সাহেব, আমার বোধহয় আর এগুলো ঠিক হবে না। ব্যাপারটা খুব বেয়ারা জায়গায় যাচ্ছে। আচ্ছা শুনুন, আমি দেখছি। ওরে বাবা কমন্ডল, এই আমাকে চেনো? না। চেনো না? ও চিনাচ্ছি না এই কথা, এর আগে তো কখনো দেখোনি তাই না? আমি হলাম যে সরকারি পুরোহিত, আমার নাম হলো গে পঞ্চানন বাচস্পতি। আমার কাজ হলো গে পুজো করা। পুজো কি পূজা করেন? আরে এই যেমন এই দুর্গা পূজা, এই কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, আবার মাঝে মাঝে জেলের অনুশাসন পূজাটাও এই আমি করি। তারপরেই জেলা সাহেবের বাড়ি উনি পূজাটাই আমি করি। আমার এখানে বলতে যাচ্ছে না, কিন্তু আপনার আনঅফিসিয়াল এখানে পূজা হবে? হ্যাঁ বাবা হ্যাঁ, এখানে পুজো হবে, ফাঁসি পূজা হবে। এখানে তো কোনো ঠাকুর দেখতে পাচ্ছি না। ঠাকুর কি আর চোখে দেখা যায় বাবা, অনুমান করতে হয় অনুমান। আধার মশাই তখন থেকে উল্টো পাল্টা কথা বলে সরম দিবি। হ্যাঁ কমন্ডল, আমি ডাক্তার নই, আমি গুরুতর। আমি হলাম পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো যারা চোর ধরে তারা। না ভুলো, পুলিশ হলো তারা, পুরুষ তারাই যারা। আর একটাও কথা বললে আপনাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। হ্যাঁ যা বলছে। তুমি কমন্ডল, তুমি তোমার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করেছো, তাই তোমাকে আমরা ফাঁসি দেব। চাপারানীকে? তোমার বউ যাকে তুমি গলা টিপে খুন করেছো, কি মনে পড়ছে? না। মনে পড়ছে না? না মনে করতে চাইছো না? সত্যি বলছি বাবু, আমারই কিচ্ছু মনে পড়ছে না। এই তো আচ্ছা ঝামেলায় পড়া গেল। একটু আইডিয়া দাও না, কি বলবো কিছু তো বুঝতে পারছি না। স্যার আমি বলছিলাম কি, এই সেদিনকার ঘটনাটা যদি একটা বিস্তারিত বিবরণ ওর সামনে তুলে ধরা যায়, সেটা মনে হচ্ছে স্যার ভালো হবে। তাহলে আমি দিই। স্যার চেষ্টা তো করছি। ভাই কমন্ডল, হরদায় তোমার একটা বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, 3 ছেলে মেয়ে, আর তোমার সুন্দরী বউ চাপা। সেখানে একটা রোলিং মিলে তুমি কাজ করতে। মাইনে করি অবশ্য তোমার বেশ ভালোই ছিল, কিন্তু তোমার প্রচন্ড বদ অভ্যাস ছিল। তুমি প্রচন্ড নেশা করছিলে, আর তোমার বাড়িতে সুন্দরী বউ থাকা সত্ত্বেও তোমার কিন্তু ওই খারাপ পাড়ায় বেশ যাতায়াত ছিল। যাক আমি সেসব কথা নয় বাদই দিলাম। হঠাৎ একদিন
হঠাৎ একদিন শ্রমিক ইউনিয়নের দরুন তোমার কারখানার মালিক কারখানা বন্ধ করে দিল, আর তখন তোমার বাড়িতে অভাব দেখা দিল। কিন্তু তোমার নেশা করার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন শ্রমিক ইউনিয়নের নেতারা তোমাকে উস্কে দিয়ে তোমার ওই কারখানার গেটের সামনে যখন বক্তৃতা দিচ্ছিল, আর সেই বক্তৃতা শুনতে শুনতে তোমার হঠাৎ নেশা করার ইচ্ছে হলো, কিন্তু তোমার কাছে একটা পয়সাও ছিল না। তুমি টাকার সন্ধানে কাবুলিওয়ালার কাছে গেলে, কিন্তু কাবুলিওয়ালা তোমাকে একটি পয়সাও দিল না। তুমি অন্যজনের কাছে পয়সা ধার করে তুমি নেশা করলে। নেশায় টং হয়ে তুমি যখন বাড়ি ফিরলে, বাড়িতে গিয়ে তোমার ওই বুড়ো বাপকে তুমি গালাগালি দিচ্ছিলে, আর পাশে বসে তোমার ওই ছেলেমেয়েরা ভাত খাচ্ছিল। এই দেখে তোমার মাথা প্রচন্ড গরম হয়ে গেল। আমার কাছে মদ খাবার পয়সা নেই, আর তোরা বসে বসে ভাত খেয়েছিস। এরপরে তুমি তাদের উপর মারধর শুরু করলে। চাপা পাশে ছুটেছিল, চাপা ছুটে এসে তাদেরকে বাঁচালো। তুমি চাপার কাছে মদ খাবার পয়সা চাইলে, কিন্তু চাপা একটা টাকাও দিতে চাইলো না। তখন তুমি একটা পড়ে থাকা থালা তুলে নিলে, সেটাকে বিক্রি করে মদ খাবে বলে। আর চাপা বাধা দিতে আসলে তুমি চাপার গলাটাকে এইভাবে টিপে ধরলে, আর চাপা সাথে সাথে মরে গেল। বড় বড় কমান্ডার শব্দ শুনলে কিছু মনে পড়লো না। আরে ভাই, হিন্দি में बताने से कुछ फायदा होगा। दुर्बारा बांग्लाতে কাজ হচ্ছে না, আবার হিন্দি। ও আচ্ছা, খাওয়া দাওয়া করা গেল। এই কমল, কি করা যায় বলো? স্যার আমার একটা আইডিয়া এসেছে স্যার। স্যার সেদিনকার ঘটনাটা আমরা ওর সময় একটা অভিনয় করে দেখাই না কেন? নট এ ব্যাড আইডিয়া। ডাক্তার, এটাই কাজ হতে পারে কোনো মনে হয় আপনার? একটা চান্স নেওয়া যেতেই পারে। আচ্ছা, কমল, তোমার তো অ্যাক্টিং ফ্যাক্টিং ভালো আছে। তুমি এই কমন্ডলের ভাবটা করো। ওকে স্যার। হয় বাবু, স্যার, ইয়ে স্যার, আমি কমন্ডলটা করি। ঠিক আছে স্যার। আরে তোমরা কমন্ডলের ছেলেমেয়েরা করো। হ্যাঁ ডাক্তার, আপনি চাপারানি। আমি না না মানে বলছিলাম যে এই সুরগুট পড়া অবস্থায় চাপারানি, তার চেয়ে আয়ুর সাজেস্ট ওই বাচস্পতি মশাইকে দিয়ে চাপারানিটা করালে না, মানে বলছিলাম যে ওই নামাবলিটাকে চাপারানি শাড়ি হিসাবে কাজে লাগানো যাবে। আমার দ্বারা ওসব হবে না। আমার কাজ মন্ত করা না, মন্ত করা। দূর মশাই, সরকারি কাজে আবার আমার কাজ বলে কি আছে বলুন তো? আপনাকে করতে হবে। আমি করবো না ব্যাস। এই আপনাকে করতে হবে ব্যাস, না করলে আপনার নামে রিপোর্ট যাবে ব্যাস। স্যার, আমাদের মধ্যেও গন্ডগোল। তোমাদের আবার কি হবে? না স্যার, ওই লোকটার দুটো মেয়ে একটা ছেলে। আমি রাম সিং আর নকুলকে বললুম তোরা দুজনে ফিমেলের রোলটা কর, আর আমি ছেলের রোলটা করি। রাম সিং বেটা কিছুতেই রাজি হলো না। স্যার, এই বাচ্চাগুলোর বয়সের স্টেজটা বলুন তো। স্যার ওই বড় মেয়েটার বয়স হচ্ছে কি আপনার 7 বছর, আর এই ছোট মেয়েটার বয়স হচ্ছে কি আপনার 4 বছরের হবে। আর একদম ছোট যেটা হামাগুড়ি দিচ্ছে, কত এই বছর 2 হবে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, সিনিয়রিটি অনুযায়ী নকুল তুমি বড় মেয়েটা করো, তুমি ছোট মেয়েটা করো, আর রাজি তুমি ছোট শুরু করো। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আমি একটা প্লে করি। এই কারখানার গেট থেকে ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে আমি একটু বক্তৃতা করি। হ্যাঁ, বন্ধুগণ, আজ 1 মাস হলো আমাদের কারখানা বন্ধ। মালিক বলেছে, ও কমল, মালিক কি বলে গো? স্যার মালিক যা বলা তাই বলেছে। মালিক যা বলার তাই বলেছে, কিন্তু আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাই তো কবিগুরু আমার ছোট খোকার বইয়ের এক জায়গায় লিখেছে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশের গায়ে। আমাদের সেই তাল গাছ হতে হবে। আপনারা শক্ত হয়ে দাঁড়ান, এক কাটটা হন। ট্রেড ইউনিয়নের নেতা জিন্দাবাদ। বাবুদের বক্তৃতা শুনতে শুনতে কান আকারে পচে গেল।
আমার এখন খুব নেশা করার ইচ্ছে করছে, কিন্তু পকেটে তো পয়সা নেই। পয়সা দিতে পারবো? ওই তো রহমত ভাই কাবুলিওয়ালা, যাই ওর কাছে যাই। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা। কি খবর মন্ডল বাবু, কেমন আছে? ভালো নেই ভাই, কয়েক মাস হলো আমার কারখানা বন্ধ হয়ে গেছে, তাই তো তোমার কাছে এসেছি ভাই। আমার কাছে কেন? আমি তো তোমার কারখানার মালিক না আছে। না মানে বুঝি দুটো টাকা যদি হতো। টাকা? টাকা ধার দিব তোমাকে? টাকা ধার দিলে তুমি শোধ করবে কি করে? আমার তো কারখানা যখন খুলবে আমি তখন তোমার টাকা শোধ করে দেবো। তোমার কারখানা আর খুলিবে না, খুলিবে না। খুলবে, যখন খুলবে আমি তখন তোমার টাকা শোধ করে দেবো। তখন আমিও তোমাকে টাকা ধার দিবে, কিন্তু এখন এক পয়সাও দিবে না। হিং হিং চাই, হিং। আরে দূর মশাই, দিলেন তো সব মাটি করে। আরে যে কাপড়ে সুদে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেছে না? আমার ধারণা ছিল। হ্যাঁ বেচে। এই যা জানেন না সেই যে ফরওয়ার্ড করবেন না তো। আরে আপনি আমার সাথে বেশি জানেন। আরে আমি নিজে নিজে দেখেছেন যে কাপড়ে সুদে টাকা ধার দেয় সে হিং বেচে? হ্যাঁ আমি নিজে দেখেছি। আরে আমি নিজে নিয়েছি আমার এই ষষ্ঠ সন্তানের অন্নপ্রাশনের সময়। স্যার ছাড়ুন, এটা খুবই মাইনার বই। ঠিক আছে। আরে অইলো স্যার ব্যাপারটা না সফিস্টিকেটেড হয়ে যাচ্ছে, একটু রিয়ালিস্টিক করুন। মানে এই কমন্ডলের ক্লাসের লোকেরা না এত ভদ্র ভাষায় কথা বলে না। দু চারটে খিস্তি পারুন। পারবো না। পারবেন না? না কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে আমি পারবো না। তার মানে আমার দিব্যি দিয়ে আছে স্যার। দিব্যি? কিসের দিব্যি? আগে স্যার এই প্রথম যখন আমি এই কাজে নিযুক্ত হলাম তখন আমার মুখের ভাষা খুব খারাপ হয়ে গিয়েছিল। যখন তখন মুখ থেকে খিস্তি বেরোত। বিয়ে করলাম, বউকে নিয়ে যখন শ্বশুরবাড়িতে গেলাম শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে পক করে দুটো খিস্তি বেরিয়ে গেল। আর সেই থেকে বউ আমাকে বলেছে, খিস্তি যদি তুমি পারো তাহলে তুমি আমার মরার মুখ দেখবে। এক কাজ করুন, আপনি এই পুলিশের চাকরি ছেড়ে না পাঠশালা খুলবেন। ঠিক আছে, চালিয়ে যান। আমি বলছিলাম কি কমনটা আপনি করবেন। এই মেয়েকে রিয়েলাইজ খিস্তি মিস্তি একটু করা উচিত। ওটা তো স্যার আপনার বেশ ভালোই আছে। না খারাপ কথা বললে আমি কিন্তু এটা থাকতে পারবো না। দূর মশাই, সরকারি কাজে আবার কুটু করলে চলে নাকি? ঠিক আছে, কমন্ডলটা নয় আমিই করছি। ঠিক আছে স্যার। কিস্তি নয় একটু কমই পারবো। গরু চড়াতে যাই না বলো, জানো না কি ধান্দায় আমি ঘুরি? কি ধান্দায় ঘুরি রে খোকা? রাবণের গোষ্ঠীর খাবার জোগাড় করতে চাই না বুড়ো। এই শোনো, তোমার কাছে আমার যে লুকোনো টাকাগুলো আছে আমার দাও। টাকা আমি কোথায় পাবো বল? আমি এসব জানি না, আমি মাল খাবো, আমার টাকা দাও। টাকা আমি কোথায় পাবো বল? কেন রে বড়, যখন আমার চাকরি ছিল রক্ত পকর থেকে আমার টাকা সরাতে, সে টাকাগুলো কোথায়? না বাবা, ধরুন তো বলছি কোনোদিন তোর পকেট থেকে টাকা নিইনি। ফের মিথ্যে বলছো বড়? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সে তো বাবা একদিন দেখেছিলি, অন্ধ মানুষ হাতরাতে যেটা হাতরে ছিল সেটা তো ছিল বৌমার ছায়া। ওতে তো আর পকেট থাকে না। আমি এসব জানি না, আমি মাল খাবো, আমার টাকা দাও। ধর্ম তো বলছি টাকা আমার কাছে নেই বাবা। কেমন
কেমন বাবা হয়েছে? ছেলেকে দুপাত্র মাল খাওয়াতে পারবে না তো ছেলের জন্য কি একটা ওই আমার কেমন দামি কথা রে বাবা, এই বুড়া মানুষের সাথে কেউ আমার মাকে কথা বলে না কিন্তু। এই মেয়ে মানুষ, সরি, এই মাগি, তুই চুপ করবি? চুপ করে কেন শুনি? বাবা বাবা চাল এনেছো। চাপ পাইনি বাবা চাল এনেছো। আটা পাইনি। हम लोग क्या खाएगा? আর ও দুটো ছেলে বাঙালি হলো, তুমি হিন্দি में बात कर रहे हो। चलो तुम कुछ नहीं बोलेगा, जो बोलेगा আমি बोलेगा। এই চালানো নি আটানো নি আমরা খাবো কি? আমার মাথা খা। চেনা না তারা খাবি। বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন 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 এই পার্সোনাল একটা হতে যাবে কেন? যেমন কথা তেমনই উত্তর। না আমি জানি, আপনি আমার আড়ালে আবডালে বলেন জেলার সাহেবের মাথায় নাকি গোবর পোড়া আছে। সেটা তো আমরা দিনেরই কথা, আমি শুধু মুখে মুখে প্রচার করেই বেড়াই। আপনি মহাতাগা লোক মশাই, সামনাসামনি তো পারবেন না, তাই মৌকা পেয়ে শুনিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমিও এর শত্রু না, আমিও মৌকা পেলে নিন শুরু করুন। এই আমার মাথায় গোবর পোড়া, তোর বাবার মাথায় গোবর পোড়া। আমার বাপ তুলে কথা বলবি নি বলে দিচ্ছি। কেন তুই আমায় মারবি? মারবি? হ্যাঁ কেন মারবি? তুই আমায় মারবি? এই, হ্যাঁ? হ্যাঁ? ওরা কি বললো? হ্যাঁ? ডালা? ডালা? হ্যাঁ? চল, চল, চল। তোর সব কথায় কাজ কি রে বুড়ো? তুই চুপ করে থাক। নিচে পেলে গাছ হয়ে যায়, পুরো বাবা তার বাড়ি কিনা চুপ করে বসটা। এই, তুই চুপ করবি বাকি? চুপ করবে কেন শুনি? ভাতের মন না কি মারা ঘষায়। বাঙালি ছেলেকে হাইলাম হাইলাম করে খাটায়। শোনো শোনো, তুই কুছ নেই বলেগা, হ্যাঁ? চুপ করে থাকে না, যাও ফির শুরু করো। স্যার, আমি বলছিলাম কি অনেক দূর তো হলো, এবার একটু ওকে জিজ্ঞাসা করে দেখুন না স্যার কিছু মনে পড়েছে কিনা। এই ডাক্তার, দেখুন তো কিছু মনে পড়েছে কিনা। আই কমন্ডল, তোমার কি কিছু মনে পড়লো? সরি জেলার সাহেব, আরে চালান চালিয়ে যান, আমার তো ভীষণ মজা লাগছে। তবে সেই বাড়ির লোকালে যাত্রা করেছিল, এখনো দেখছি আমার প্রতিভা করেনি। পিছন ফাটছে তো আমার। এই কেন 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 পিছন ফাটা কি আছে? সবার বাড়িতে ডিমনি আছে তো নাকি? না, সবার বাড়িতেও গিন্নি থাকলে আমাদের বাড়িতে ওইভাবে কথা হয় না। আমার স্ত্রী আমাকে যথেষ্ট স্নেহ করে। হাসবেন কেন? হ্যাঁ, এই স্নেহ পাতাটা না এখানে ঠিক প্রযোজ্য নয়। এই স্নেহ পাতাটা হচ্ছে বড়দের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি হয়তো জানেন না, আমার স্ত্রী আমার থেকে 3 বছরের বড়। বসাই শুরু করুন। ভাগ্যা নুন না তোমার ঘষা। এই 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 জানা না, যেখানে পারবি জানা, এখানে পড়ে রয়েছিস কেন? যাবোই তো, যেদিকে দুজন যায় সেদিকে চলে যাও। জানা জানা, ভালো ভালো খাবি বলে এখানে পড়ে আছিস। জানা তোর বাপের ক্ষমতা যদি তাকে নিয়ে যায় না এখান থেকে। কেন কেন আমার বাপ নিয়ে যাবে কেন? তখন তোমার বাপের পায়ে ধরে সেটা এসেছিস আমাকে বিয়ে করার জন্য। এই তোর বাপ আমার পায়ে ধরেছিল। আমার বাপের নামে মিথ্যে কথা বলবি নি, তোর মুখ খসে পড়বে, তোর মুখে তোমার পোকা পড়বে। এরপরে না মেরে থাকে যায় না, কি বলে? গন্ডগোল হয়ে গেল। আপনি তো প্রথম চাপড়ানির উপর ঝাঁপিয়ে পড়ার কথা নয়। আপনি প্রথম চাপড়ানির কাছে যাবেন, মদ খাবার পয়সা চাইবেন, পাশে ছেলে মেয়েরা কাঁদতে থাকবে, তারপর আপনি মদ খাবার যখন পয়সা দেবেন না চাপা, তারপর আপনি ওর গলাটাকে টিপে ধরুন, আবার শুরু করুন। এত কিছু বাচস্পতি, একদিনের সময় না আমার তো মনে থাকবে না, আমার
পরে টিপে ধরবো, কিছু মনে করবে না। এখনো এত কাণ্ড নাকি? এখানে আছে। শুনে গলাটা চাপবে না, আমাকে ব্যথা লাগে তো। আমি একদিকে সময় অত মনে রাখতে পারি না, কি মুডে থাকি। এই ছেলেরা, আমি ইশারা করলে তোমরা থাকবে, হ্যাঁ? আর নীল বাচস্পতি শুরু করুন। তোর মুখে গোবর পোকা পড়বে, মুখ খসে পড়বে তো। আমাকে টাকা দে, না আমি খাবো। না, না, আমার কাছে একটা টাকা পয়সা নেই। তবে থালাটা দে। না, এ তাহলে তুমি শুনে না, এটা আমার দিয়ে তাহলে তালা। তালা দালে পালা। সে তো মরে গেছে কি মত দেখি দেখি এই ডাক্তার, দেখুন তো বাচস্পতি উঠছে না কেন? I am sorry, he is dead. ও ভাই বাচস্পতি, এই কেন জানতে পারছেন? ও ভাই, ও ভাই, না, একবার দেখুন, একবার আমরা সেই কোনো লাভ নেই, he is already dead. ভাই আমার, দাদা আমার, বাবা আমার, ওঠো না বাচস্পতি, ওঠো না, আপনারা কি দেখছেন? বিশ্বাস করুন, আমি ওকে মারতে চাইনি, আমি কোনো কাউকে মারতে পারিনি। যা শুধু একটু খ্যাচ করতাম, তাও সংস্কৃত জানানি, তার জন্য কোনো মানুষ মারবো হতে পারেনি। আসলে সংস্কৃতে ছোটবেলা থেকে আমি বারবার ফেল করতাম, তাই কোনো সংস্কৃত জানা লোক দেখলে আমার মধ্যে রাগ উঠে যায়। তার জন্য কোনো মানুষ হতে পারে না। কেউ বিশ্বাস করছে না এবং আমাকে কেউ বিশ্বাস করছে না। আমার বাবু, ব্যাপারটা কিন্তু আমাদের হেডকোয়ার্টার এখন জানানোর দরকার। আরে what is your opinion? Well, you can call it a case of murder. মার্ডার না, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি তোর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম, ও নিজে থেকে মরে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। না, দুটো ব্যাপারে মেয়েটি আলাদা। কমন্ডাল অস্ত্রী চাপারানির গলা টিপে খুন করেছিল, আর আমি গলাটা টিপে ধরেছিলাম, ও নিজে থেকে মরে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। আপনি কি বলতে চাইছেন যে বাচস্পতি মধ্যে সুসাইড করেছে? আমি সারা কি বলতে চাইনি, আমি কিছু বুঝতে পারছি না। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি আপনাকে কেমন করে বাঁচাবো? আপনার তো অসুখ বিসুখ কিছু করেনি। এই সব কে বাঁচাবে? তুমি আমার বাঁচাতে, তুমি একমাত্র দেখেছো। তোমাকে বোঝাতে গিয়ে আমি ওর গলাটা টিপে ধরেছিলাম, আমি ওকে সত্যিকারে মারিনি, তুমি একমাত্র আমার সাক্ষী। ওকে আর সাক্ষী মেরে কি হবে স্যার? একটু পরে তোর জ্ঞান ফিরবে আর আমরা ওকে ফাঁসি কাটি ঝোলাবো। এই না, এই না, এই না, তুমি সব ভুলে যাও, তুমি কমন্ডাল ভুলে যাও, তুমি তোমার কি চাপড়ালিকে ঘরে টিপে খুন করেছে ভুলে যাও, তুমি সব ভুলে যাও। এবং বলতে চাইছেন আপনি স্যার? একটু আগে সব কথা মনে পড়ে যায়। আমি সারা চাকরি বাঁচাবার জন্য, এটা তো প্রাণ বাঁচাবার জন্য। সরি স্যার, আমাদের কোনো উপায় নেই, ব্যাপারটা আমাদের হেডকোয়ার্টার এক্ষুনি জানাতেই হবে। কমল বাবু, আপনি ইমিডিয়েট রিজার্ভ করে এক্ষুনি হেডকোয়ার্টার ফোন করুন। ওকে স্যার। না, তুমি তো আমি ওকে কত ভালোবাসি, এমনি ফোন করো না। আমার কে বাঁচান।
নকুল, বাবা নকুল, নেক্সটকে গিয়ে বল আমার জন্য আর গোল করতে হবে না। কত দূরে গেল? একটি বাস প্রতিপদায় আপনি করেননি, গিয়েছিলাম তো কিছুক্ষণের জন্য। আমি যেই দেখলাম জেলা সাহেব আমাকে চোরে গলাটা দিতে চান না, অমনি তখন বললাম আমি জেলা সাহেবের একদিকে মুড এসে গেছে। আর তখনই আমি আমার 64 নম্বর যোগাসন প্রয়োগ করে দিলাম। আধা ঘন্টা স্বেচ্ছা মৃত্যু, এটাই বলে যোগ বল, যোগ বল, যোগ বল। আবার কাজবার করছে, ইচ্ছা করছে পটপট পটপট করে আপনার কাজগুলো তুলে ফেলে। হ্যাঁ, দেখি কমল কি হয়েছে? এখানে চলে গেল। কমল বলো, কি মনে করেছে বল। হ্যাঁ গো বাবু, আমার সব কথা মনে পড়ে গেছে গো বাবু। বলো। আমার এখন সোনার সংসার ছিল গো বাবু। সোনা সংসার মতো কি? তিনটে ছেলে, একটা বউ, এটা আমার মতো নয়। নটানের ছেলে মেয়ে, আর মাত্র একটা বউ। আর থামুন মশাই, আপনার কেচ্চাকে শুনতে চাইছি। কেন কেন এটাকে কেচ্চা বললেন কেন? এই মেয়ের বয়সী শালীকে বিয়ে করছেন, এটা কেচ্চা নয় তো কি? ও, এতেই আপনার শরীর উত্তপ্ত হয়ে পড়লো। এই আপনার গিন্নি প্রতি শনিবার কেন শনি পূজা দিতে যান, সেটা আপনি অনুমান করতে পারেন? আমার মঙ্গল কামনার জন্য। আমার মঙ্গলের জন্য হাতি। আপনার গিন্নি আমাকে বলেছেন ঠাকুর মশাই, আপনি আপনার ঠাকুরকে বলবে যে ওই রাক্ষসীর হাত থেকে যেন আপনার বড় বাবুকে রক্ষা করতে পারি। ওই রাক্ষসীটা আপনার ওই ছোট শালি, সেটা তার কম্পাউন্ডে কাছে জানতে বাকি নেই। স্যার, আপনারা যদি পার্সোনাল ম্যাটার নিয়ে আলোচনা করেন তাহলে তো আমাদের এদিকে কাজে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে কমণ্ডলকে ফাঁসিতে ঝোলাই, তারপর আপনার কি করে ফাঁসিতে ঝোলাতে হয় আমি দেখছি। হ্যাঁ কমণ্ডল, তোমার একটা সোনা সংসার ছিল, তারপর আমার এখন চাকরিও ছিল গো বাবু। আমার ঘরে সুখ ছিল, শান্তি ছিল। রোজ সন্ধ্যেবেলা আমার বউ যখন উঠোনে তুলসী পিদির দিত, যখন আমার অন্তপুরো বাপ তার লাতিগুলো তুললে বসি দাওয়ায় গল্প শোনাতো, তখন যে বাবু আমি কাজ থেকে বাড়ি ফিরতাম গো বাবুরা। আমার ছোট ছেলেটা না বাবু, আমার খুব একটা ছেলে গো বাবু। আমি বাড়ি ফিরলি আমার পায়ে পোষা বিড়ালের মতো ঘুরিয়ে বেড়াতো গো বাবু। আর তখন না বাবু আনন্দে আমার এই বুকের ভিতরটা উঠাল পাতাল করে উঠতো গো বাবু, উঠাল পাতাল। তারপর হঠাৎ একদিন ওই কারখানায় গিয়ে দেখি ওই কারখানার গেটে এত বড় এখন তালা ঝুলতেছে গো বাবু। রাতারাতি তালা লাগায় মালিক পক্ষ পলায় গেছে। তারপর দিনের পর দিন ওই কারখানার গেটের সামনে আশ্রয় কাল পশু নিশ্চয় কারখানা গেটে তারা খুলবে। এতগুলো মানুষের পেটের ভাত বেড়ি মালিক পক্ষ নিশ্চয়ই পড়ায় যাবে না, তেনারা তো বাড়ু। তারপর কিন্তু আস্তে ওই কারখানার গেটে তালায় মরিচা ধরে গেল গো বাবুরা। কারখানার গেটে সাজানো ফুলের বাগান আস্তে জঞ্জালে ভরে গেল। আমাদের পেটে টাল লাগতে শুরু করলো গো বাবুরা, আমাদের পেটে টাল লাগতে শুরু। তারপর জমানো টাকা পয়সা যে কটি ছিল 1 1 কোটি
সব শেষ হয়ে গেল। ঘরের ঘটি বাটি যেখানে যা যা ছিল সব এক এক করে বেচতে শুরু করলাম। তারপর তারপর ছুটতে লাগলাম এই কারখানা ও ওই কারখানা একখানা কাজের আশায়, কিন্তু একখানা কাজও আমার কেউ দিলুনি গো আমরা, একখানা কাজও আমার ভাবলাম চাষ করি খাবো, নিজের জমি জিরাত কিছু নেই, কি হচ্ছে অন্যের জমিতে নাঙল টানবো, হ্যাঁ লাগো। কিন্তু একশো টাকা জমিও আমার কেউ দিলুনি গো আমরা, একশো টাকা জমি আমার কেউ দিলুনি। এদিকে আমার ছেলেগুলো কি জিনিস আস্তে 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 নিঃশেষ হয়ে যেতে লাগলো। আমার বুড়ো বাপটা আরো বুড়ো আরো দুর্বল হয়ে যেতে লাগলো। আমার ছোট ছোট ছেলেটা আমার ছোট ছেলেটা যে আমার দেখি কল 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 করে হাসতে দাও, ও হাসি ভুলে গে দেখি করি তাহাই থাকতো গো বাবু, যেন ও দুটি চোখ দে আরে বন্ধু বাবরে আমার যে খুব খিদে লাগিছে রে বা, কিছু খেতে দে না রে বা। কষ্টে আমার এই বুকের ভিতরটা টর টর করে উঠতে চোরের মতো ওর সামনে থেকে পড়ায় যেত গো বাবু। তারপর একদিন অনেক রাত করি বাড়ি ফিরছি গো বাবু, ভাবলাম ছেলেগুলো মোবাইল করেছি, ঘরে ঢুকে দেখি ছেলেগুলো বসি বসি ভাত খাচ্ছে। আমার পেটটা ধপ করে উঠলো, চাল বের করতে, চাপা চাল বেলি করতে। চাপা বললো ছেলেগুলোর খিদির জ্বালা সহ্য করছি না পেরে দুটো চাল চুরি করেছি। না, আমার মাথায় আগুন জ্বলে উঠলো, না চুরির চালের ভাত আমার ছেলে মুখে তুলবে না, চুরির চালের ভাত আমার ছেলেরা খাবে না। ছুটে গেলাম ভাতে তাকে ছুড়ে ফেলে দিতে, চামা এসে বাইরে হলো, ওরা সে মরি যাবে, ওদের তুমি খেতে যাবো না, চাপা চুরির চালের ভাত আমার ছেলেরা খাবে না, আমার ছোট ছেলেটা যে মরি যাবে, ওরে তুমি খেতে দাও না, চাপা না, তুই আমার পাশে হাত চাপা, চাপা পাশে চুরির চালের ভাত ওরা খাবে রে, ওদের খেতে বলো চা চাপা চা চা। Saba, hey Saba!
বাবুরা আমার আমার তো ফাঁসি দাও বাবুরা আমার ফাঁসি দাও না বাবু আমার হাত বাঁধতে হবে না বাবু আমার চোখ বাঁধতে হবে না বাবু আমার ফাঁসি দাও আমার কিছু করতে হবে না আমি দিয়ে আমি সাবার কাছে চলে যাবো হ্যাঁ বাবু আমি সাবার কাছে চলে যাবো সাবারে গিয়ে বলবো ওরে সাবারে তোরে আমি বাড়ি দিলে সাবা তোরে আমি বাড়ি দিলে তবু এরা আমার ফাঁসি দিল রে সাবা এরা আমার ফাঁসি দিল কিন্তু সত্যি তো বেড়েছে তোকে যারা বেরিয়েছে রে সাবা তাদের কথা কেউ জানবে না রে সাবা তাদের কোনো দিন ফাঁসি হবে না রে সাবা কোনো দিন না দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। আমাদের নাটক এখানেই শেষ হলো। কালীন বোঝা যাচ্ছিল, নতুন করে বলার কোনো অবকাশ নেই, তবু শেষবারের মতো আরেকবার জোরে হাততালি হবে এই নাটকটার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভীষণ ভালো লেগেছে সবাইয়ের। সেটা বোধহয় অভিজিৎ তোমরা বুঝতেও পেরেছো, দর্শক আসন থেকে যে প্রতিক্রিয়াটা আসে সেটা অনেক ক্ষেত্রেই অভিনেতা অভিনেত্রীরা বুঝতে পারেন। বলার কিছু নেই, আমাদের ডাকে তোমরা সাড়া দিয়েছো, আজকে এখানে নবারুণ সংঘের নাট্যোৎসবে অংশগ্রহণ করেছো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার পক্ষ থেকে। তুমি বলছি কারণ প্রত্যেকে আমার থেকে ছোট। তো সেই জায়গা থেকে অভিজিৎ এই নাটকের কর্ণধার বা এই দলের কর্ণধার, দু এক কথা। দাদা আমি একটা লোক ধার করবো, আমি ঠিক কথা বলতে পারি না, বলুক। অভিজিৎ কথা বলতে পারে না, আপনারা এতক্ষণ সেটা দেখেছেন। আমিও বিশেষ কিছু বলতে পারি না। প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব নবারুণ সংঘকে এত সুন্দর একটা মঞ্চে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিশেষ ধন্যবাদ যার প্রাপ্য, যিনি প্রথম থেকেই আমাদেরকে অত্যন্ত গাইড করেছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, তিনি শঙ্করবাবু। ওনাকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ওনার কাছে। আর বিশেষ ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমরা খুব দীর্ঘদিন থেকে নাট্যচর্চা কিন্তু করি না, আমরা একদম অল্প সময় অভিজিৎ রায়ের তত্ত্বাবধানে আমরা শুরু করেছি। তো জানি না কেমন হয়েছে, আপনারা শেষ পর্যন্ত ছিলেন, এটাই বুঝলাম যে একটু হলেও ভালো লেগেছে আপনাদের। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়েছে, অবশ্যই অনেক হয়েছে, তবুও আপনারা এইভাবে পাশে থাকবেন যাতে এই ডায়মন্ড হারবার শহরে যে নাট্যচর্চা মাননীয় শঙ্করবাবুর হাত থেকে বলা চলে শুরু হলো বা হয়েছে, তো এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই সুস্থ সাংস্কৃতিক বিষয়গুলোকে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, এগিয়ে নিয়ে যেতে দর্শকদের ভূমিকা কিন্তু অবিস্মরণীয়। ধন্যবাদ সবাইকে, আপনারা এইভাবেই পাশে থাকবেন। শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ নবারুণ সংঘ এবং শঙ্করবাবুকে। একটা বিষয় বাকি আছে। আমাদের ক্লাবের সেক্রেটারি
সাধারণ সম্পাদক নীলরতন দাস, এটা একটু গ্রহণ করতে হবে আমাদের পক্ষ থেকে একটা স্মারক। সবাই সবাই হ্যাঁ, একটা স্মারক, সবাই মিলে এটাকে গ্রহণ করুন। আমাদের দেওয়া তো এইটুকুই, আমাদের দেওয়া এইটুকুই, বিশেষ কিছু দিতে পারি না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন এবং এইভাবে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আমাদের যেটা ইচ্ছা আপনারা সেটা পূরণ করবেন আশা করি। ভালো থাকবেন ভাই সবাই। অভিজিৎ এবং সবাইকে বলছি, নামগুলো হলো না, একদম ঠিক কথা। এটা অভিজিৎ সেলফ নিজে। আমার নাম অভিজিৎ রায়। আমার নাম শশাঙ্ক পাল। বলরাম ঘোষ। রিন্টু ঘোষ। বুবাই ত্রিবেদী। অরিন্দম ভট্টাচার্য। দিবাকর পাল। সৌরভ ত্রিবেদী। দেবজ্যোতি ঘোষ।